আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। অনেকদিন পরে আসলাম, তাই না? তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা কাহিনী শেয়ার করব। সেটা শুনে তোমাদের অনেক মজা লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, এই গল্পটা একদম স্কিপ করা যাবে না। যদি স্কিপ করো তাহলে একদম মজা পাবে না। গল্পটি শেষ অবধি শুনবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। তো বন্ধুরা চলো শোনায় সেই আজকের আকর্ষণীয় কাহিনীটা। তো বন্ধুরা, আমার বাবা মায়ের মাত্র দুইটা সন্তান আমরা। আমার একটা ভাই আর আমি। আমার ভাইটা আমার বড়, সে বিয়ে করে বউ রেখে বিদেশ পাড়ি দিছে। আর আমি পারভিন কলেজে লেখাপড়া করি। এখন হঠাৎ একদিন আমি কলেজ থেকে এসে দুপুরবেলা বাড়িতে একটু বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু আমার ভাবিকে দেখি সাজুগুজু করে কোথায় যেন বের হয়ে চলে যায়। এখন এটা আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি তুমি এই ভর দুপুরবেলা কোথায় যাচ্ছ এত সাজুগুজু করে? তখন ভাবি বলতেছে, হ্যাঁ রে পারভিন, আমাকে হঠাৎ এইরকম প্রশ্ন করে বসলি কেন? তোর কি কোনো সন্দেহ হয়? তখন আমি বললাম যে না ভাবি, একদম সন্দেহ, এখানে তো সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। কিসের সন্দেহ করব? আমি তোমাকে এটা জিজ্ঞাসা করছি তুমি কি মার্কেটে যাচ্ছ নাকি কোথায় যাচ্ছ। তখন ভাবি বলল যে হ্যাঁ রে পারবিন, আমি তো আসলে বাবা আমাকে ফোন করছে, একটু বাবার কাছে যাবো রে। কেন, যাবি তুই আমার সাথে? তখন আমি বললাম যে না ভাবি, মাত্র আমি সবে কলেজ থেকে আসলাম, আমার একটু বিশ্রামের প্রয়োজন, এমনি আমি তোমাকে জিজ্ঞেস করলাম। তারপরে দেখি ভাবি আমার মানে দেখতে শুনতে তো খুবই মাশাল্লাহ সুন্দরী, উচ্চ লম্বা, ফিট ফিগারালা, নায়িকার মতো চেহারা। আমার ভাবি সাজুগুজু করছে যথারীতি করে, কোথায় যেন বের হয়ে যাচ্ছে। তো আমি, সে যখন বলছে বাবার বাড়িতে যাবে, আমি কিছু মনে করলাম না। যাই হোক, এইভাবে ভাবি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তো এইভাবে মাঝে মধ্যে ভাবিকে যাওয়া আসাটা আমি ফলো করতেছি। আজ অমুক জায়গায় যাচ্ছি, কাল অমুক জায়গায় যাব, কাল মার্কেটে যাব, এরকম কথা বলে। তো হঠাৎ করে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। আমার ভাই থাকে বিদেশ, ভাবির সুখের জন্যই তো ভাই বিদেশ পাড়ি দিছে। ভাইটা আমার অনেক কষ্ট করে বিদেশে টাকা পয়সা ইনকাম করতেছে, আর ভাবি বাংলাদেশে বসে এই যে তার শখ বিলাসিতা, পার্লারে যাওয়া, যখন যেটা মনে চায় সেটা কেনা, সে মানে খুব উৎফুল্ল ভাবে চলাফেরা করতেছে। তো ভাবিকে তো একটু আমার খেয়াল করতে হবে। ভাবি কোথাও যাইতে চাইলে ইদানিং যাওয়ার সময় আমাকে আমি যাইতে চাইলে সে সংকোচ করে, নিতে চায় না। তো ভাবি কোথায় যায় এটা একটু আমাকে ফলো করতেই হবে। এইটা ভেবে হঠাৎ করে আমি ভাবিকে একটু চোখের নজরদারি করতে লাগলাম, দেখি ভাবি আমার কোথায় যায়। তারপরে এইভাবে থাকতে থাকতে হঠাৎ দেখি একদিন ভাবি আবার বের হয়েছে খুব সাজুগুজু করে। প্রত্যেকদিন বোরকা পরে বের হয়, ভাবি সেদিন বোরকা না পরে সালোয়ার কামিজ পরে দারুণ ভাবে সাজুগুজু করছে, এতটাই সাজুগুজু করছে, এতটাই মেকআপ করছে যে তাকে চেনার উপক্রম, এত সুন্দরী তার গঠন হয়েছে না। হ্যাঁ বন্ধুরা, দেখলে পাড়ার যে কোনো মহল্লার ছেলেরা দেখলেই তাকে একদিনে তাকিয়ে থাকবে। তো আমি এটা দেখে যে ভাবসাব কিভাবে, ভাবি কোথায় যায় এইভাবে সাজুগুজু করে। দেখতে হয়তো আজকে তো আমি ভাবির পিছে থাকা করবো। তারপরে দেখি ভাবির পিছে থাকলাম, ভাবির থেকে আমি ঠিক 20 মিনিট আকপাশ থাকলাম। ভাবি যখন বাসার থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে গেল, একটা রিক্সাকে ডাক দিয়ে তার পিছে ঢাক করলাম যে ভাবি কোথায় যায়। তো আমি যখন কলেজে লেখাপড়া করতাম, আমার আবার একটা খুব কাছের ফ্রেন্ড ছিল, তার সাথে আমার মোবাইলে কথা হতো, খুব জমিয়ে কথা হতো। সে আমাকে ভবিষ্যতে বিয়ে শাদী করার আশ্বস্ত করেছিল। সে আমাকে বলছিল যে আমরা দুজন লেখাপড়া শেষে ভালো চাকরি বাকরি যখন করব, নিজে পায়ে দাঁড়াইতে পারবো, তখন পারভিন তুমি আর আমি বিয়ে শাদী করে বলবো, এটা আমাকে বলছিল। তো যখন আমি তার সাথে প্রায় কথা বলতাম ভাবির সামনে, ওর ফোন নাম্বারটা ভাবে যেভাবে হোক আমার ফোন থেকে টুক করে নিয়ে নেছে। নিয়ে ভাবি ওর সাথে মাঝে মধ্যে ফোনে কথা টথা হয়তো বলে, এটা আমি পরে বুঝলাম। তো বন্ধুরা আগে চলো ভাবি সেই গল্পটা, ভাবি কোথায় গেল এইটা আগে বলি, পরে তোমাদের এটা আমি শোনাবো। তো যাই হোক, ভাবির পিছে ধা করতে করতে যখন ভাবির শেষ অবধায় আমি পৌঁছে গেলাম, ভাবি দেখি রিক্সার থেকে নামছে, নামে একটা বাসার মধ্যে ঢুকে এখন দেখেও বাবা, না আমার বন্ধু পাবেল, পাবেলদের বাসায় ঢুকে যাচ্ছে ভাবি। আমি তখন চিন্তা করলাম কি ব্যাপার, আমি তো পাবেলের বাসায় মাঝে মধ্যে আসি, পাবেল আমাকে দাওয়াত করে নিয়ে আসি, আমি আসি, ওদের ফ্যামিলির লোকজনের সাথে কথাবার্তা, আমার তো আসা যাওয়া আছে,
কিন্তু এখানে ভাবি এত সাজুগুজু করে কেন আসলো পাবেলদের বাসায়? তাহলে ভাবি আবার পাবেলের নাম্বার আমার কাছ থেকে নিয়ে ভাবি আর পাবেলের মধ্যে কোনো সম্পর্ক চলছে না তো? এটা একটু আমি মনে করলাম, মনে করে যাই হোক, আমি ওর গেটের সামনে একটা দোকানে পায়চারি করতেছিলাম, আর ভাবি দেখি পাবেলদের বাসায়, হ্যাঁ অনেক সময় পাবেলদের বাসার থেকে বের হচ্ছে। বের হওয়ার পরে আমি এটা দেখলাম, যাই হোক কিছু আর মনে করলাম না যে ভাবি পাবেলদের বাসায় গেছিল। ভাবি ওখান থেকে যখন রিক্সায় উঠে আবার বাসার দিকে রওনা হলো, আমি তখন কোত পেতে রিক্সা থেকে নেমে আমি আবার পাবেলদের বাসায় নতুন করে ঢুকলাম। তো যাই দেখি তো অবস্থানটা কি, পাবেলকে এটা বুঝতে দিলাম না। তো পাবেল দেখি বাসায় আছে। পাবেল বলতেছে, কি ব্যাপার পারবেন, এই অসময়ে তুমি? তখন আমি কিছু ওকে বুঝতে দিলাম না যে ভাবি এখানে আসছিল বা ভাবির বিষয় আসে আমি কিছু জানি, এটা ওকে আমি কোনো কিছু বুঝতেই দিচ্ছি না। আমি পাবেলকে বললাম যে পাবেল, আরে বন্ধু আমি মার্কেটে আসছিলাম, তো ভাবলাম যে তোমার বাসা হয়ে একটু যাই, আমি তোমাদের বাথরুমে একটু যাব, একটু ফ্রেশ হবো, তারপরে বাসার দিকে যাব। তা পাবেল বললো আচ্ছা ঠিক আছে যাও। যাক বাথরুমে গেলাম, একটু ওয়াশ ফ্রাশ মানে নিজে এইগুলো একটু বাহানাতে করলাম বন্ধুরা। তারপরে বলতেছি তোমার ফ্যামিলির লোকজন সব কোথায় গেছে, কই তোমার মা কই, বাবা কই? তো বলতেছে যে বাবা মা ওরা চিটাগাং বেড়াইতে গেছে, 1 মাস আসবে না। আমার বড় বোনের বাড়ি, ওরা অনেকদিন বাদে গেছে তো, তো বড় বোনের ছেলে সুন্নতে খাতনা দিছিল, সেখানে গেছে, ওরা ফিরবে 1 মাস পরে। এই 1 মাস তোমাদের বাড়িটা ফাঁকা কেন? তখন আমি বললাম যে না আমি এমনি জিজ্ঞাসা করছি। তারপরে ওর বেডরুমে ঢুকলাম, ঢুকে দেখি ওর বিছনাপত্র কেমন এলোমেলো হয়ে আছে, আর ওর দিকে তাকায় দেখছি যে ও কেমন যেন একটু নার্ভাস হয়ে আছে। তখন আমি চিন্তা করলাম আমার ভাবি তো এইমাত্র বাসা থেকে বের হয়ে গেল, কি অবস্থানটা, বাসায় লোকজন নেই, ভাবি তো অনেক সময় ধরেই এখানে ছিল, প্রায় 1 ঘন্টা সময় দিয়ে গেল। তাহলে ভাবি আর পাবেলের মধ্যে কি অন্য কিছু বইছে নাকি? ভালো করে তো দেখতে হয়, কিন্তু আমি এটা পাবেলকে বুঝতে দিচ্ছি না, কিছুতেই বুঝতে দেওয়া যাবে না, রহস্যটা কি আগে এটা ধরতে হবে। তারপরে পাবেলকে বললাম যে দেখি তোমার মোবাইলটা। তখন পাবেল বলতেছে মোবাইল কেন? তাই বললাম যে হ্যাঁ দেখি একটু, আজ কদিন হলো তুমি আমাকে ফোন টোন নিয়মিত দিচ্ছ না কেন? তো বলতেছে যে না এমনি মন টন ভালো না। যাই হোক, পাবেলের ফোনে এখন রিসিভ কলে দেখি আমার ভাবির নাম্বার। ও মাই গড, ওটার একটা স্ক্রিনশট নিয়ে ইমোতে ট্রান্সফার করে আমার ফোনে নিয়ে নিলাম তথ্যটা। নেওয়ার পরে ওকে বুঝতে দিলাম না, সব ডকুমেন্ট কেটে দিলাম, দিয়ে কিছু সময় যাই হোক আমাকে আপ্যায়ন করার চেষ্টা করলো বা বসতে বললো। কিন্তু 8 দিনে যেমন আমাকে পাইলেও আমাকে জুড়ে ধরে মানে আমাকে আদর আপ্যায়ন করতে চায় বা আমাকে এটা ওটা রান্না বান্না ওর ভালো মন্দ নিয়ে এসে খাওয়ানোর একটা আগ্রহ দেখায়, সেদিন কোন রকম কিছু ওর মধ্যে অনুভূতি পাচ্ছিলাম না। তার মানে তো সেদিন আমি বুঝেই ফেলছি অলরেডি কি ঘটছে এখানে। তারপরে বন্ধুরা ওখান থেকে ওর সাথে কোনো কিছু বুঝতে না দিয়ে বাসার থেকে বের হয়ে চলে আসলাম সোজা। আমি আমার বাড়িতে আসলাম, এসে দেখি ভাবি আমার স্নান করতেছে। তখন আমি মনের মধ্যে একটা কথা উদয় হলো যে ভাবি ওখান থেকে এসে এখন স্নান করতেছে, ভাবি না একটু আগে সাজুগুজু করে ওদের বাসাতে গেল, ভাবি তো একবার স্নান করে গেলই, আবার এসে স্নান করছে কেন? তাহলে তো আমার আইডিয়া ঠিক আছে, না এটা তো বন্ধ করতে হবে। ভাই আমার বিদেশ পড়ে আছে আর ভাবি এদিকে কি কেমন চলাফেরা করছে আমার বন্ধুর সঙ্গে, ও কেন এইভাবে মিশতেছে, কিভাবে চলাফেরা করতেছে, ঘটনাটা কি? আমি এটা আসলে একটু উদ্ঘাটন করার জন্য উঠে ফুরে লাগলাম। তো ভাবি যখন ফ্রেশ ট্রেশ হয়ে, ভাবি আমার সঙ্গে কথাই বলছে না। তারপরে আমি নিজেই ভাবির রুমে গেলাম, যে বললাম যে ভাবি কি হয়েছে, তুমি কি অসুস্থ, হঠাৎ মার্কেট থেকে এসে যে স্নান করে বিশ্রামে চলে গেলে? তখন ভাবি বলতেছে না রে পারবিন এভাবে বলিস না, আসলে মার্কেট থেকে আসলাম তো ওই অনেক যানজট ভিড়ে আর ভালো লাগে না, শরীরটা কেমন যেন লাগতেছিল, তো একটু স্নান করে নিয়ে এখন একটু ভালো লাগতেছে। তো আমি তো বুঝতেই পারছি তুমি কোথায় গেছিলে। যাক ভাবিকে এটা বুঝতে দিলাম না, না দিয়ে বললাম যে ভাবি অনেকদিন আমার বন্ধুটার সাথে কথা হয় না, দেখি পাবেলের কাছে একটা ফোন দাও তো, তোমার ফোনটা কই দেখি। তো ভাই বলতেছে না না এইটা একমাত্র তোমার ভাইয়ের সাথে আমি কথা বলি, আমার এই নাম্বার আবার পাবেল পেয়ে গেলে পাবেল কখন যদি আমাকে ফোন টোন দেয় এটা দেওয়া যাবে না। আমি বললাম যে না না ভাবি একটু দাও না। তারপরে পাবেলকে তুমি যেহেতু আমার ভাবি, পাবেল অমন অভদ্র ছেলে না, খুব ভালো ছেলে, সে তোমাকে কখনো ফোন করে ডিস্টার্ব করবে না ভাবি। ভাবি কিছুতেই তার হাতের ফোনটা আমাকে দিতেই চায় না। আমি যাই হোক জোর করে নেওয়ার মতো একটা উপক্রম হাত থেকে নিয়ে কল লিস্টে যায় ফোনটা দিতে যাই, দেখি যে পাবেলের নাম্বারটা ওর ফোনে
জান বলে সেভ করা রয়েছে। বাহ! তখন আমি বলতেছি, ভাবি এটা কি? পাভেলের নাম্বার আমি ডায়াল কলে উঠালাম, তোমার ফোনে যখনই কল লিস্টে ওকে কল দিতে যাচ্ছি, এখানে জান বলে সেভ করে রাখছো কেন? এটা তো আমার ফোনে সেভ করা, আর তোমার ফোনে ওর নাম্বার সেভ করা কেন? তখন ভাবি বলতেছে, আরে কার নাম্বার বলতে কার নাম্বার কি লিখে সেভ করছি এটা আমি ঠিক জানি না, দেখছো নাম্বারটা যদি ওইরকম হয় কেটে দিত। তখন আমি বললাম যে না না ভাবি, দেখি কল ডিউরেশনে যাই, দেখি ভাবি এই যে তুমি আজকে বেলা 11টার দিকে ওর সাথে প্রায় 20 মিনিট কথা বলছো, এই যে কল ডিউরেশন এই নাম্বারে তো তুমি কথা বলছো। তখন ভাবির মুখে হার যেন কথা নেই, মুখটা ভার হয়ে মুখটা নিচু করে আছে। আমি বললাম যে ভাবি, ভাই আমার তোমার সুখী করার জন্য বিদেশ পড়ে আছে, কত কষ্ট করে না ভাই প্রবাসে পড়ে আছে, আর তুমি এখানে বসে আমার বন্ধুকে ছিনিয়ে নিয়ে তুমি এই সমস্ত চালাই যাচ্ছ। ছি ছি ভাবি, হ্যাঁ আমি তো তোমাকে অনেক ভালো মনে করছিলাম, এটা কি করছো ভাবি? এটা তো ঠিক না। তখন ভাবি বলতেছে, পারভিন কিছু মনে করিস না বোন, তুই আমার ননদ, তোকে তো আমি সব কথা খুলে বলতেই পারি। শোন আমার কাছে একটু বস, তোকে আমি সত্যটা আজকে বলবো, তুই কাউকে এই কথা শেয়ার করবি না, আগে আমার কাছে প্রমিস কর। তখন আমি বললাম যে হ্যাঁ ভাবি, তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তাই বলে ফেলো, আমি কাউকে এই কথা বলবো না। কি হয়েছে বলো তো? তখন ভাবি বলতেছে, পারবিন আসলে তোর ফোন থেকে আড়াল থেকে লুকিয়ে আমি এই নাম্বারটা নিয়েছিলাম রে, নিয়ে ওর সাথে এক কথা দুই কথায় বলতে বলতে আমি আসলে পাবেলের প্রেমে পড়ে যাই রে। পাবেলের সাথে আমার একটা গুড রিলেশন তৈরি হয়, ওর সাথে দিনের পর দিন রাতে দিনে আমি কথা বলি, ওর সাথে ইদানিং ফোনে আমি যতটা সময় দিই তোর ভাইকে অতটা সময় দেওয়া হয় না রে। তোর ভাই বেচারা ওই রাত্রে যখন ফোন করে দু এক কথা বলেই আমি রেখে দিই। ওর সাথে অতটা আগ্রহই ফুরিয়ে গেছে আমার তোর ভাইয়ের সাথে, বেচারা না মনে কতটাই কষ্ট পাচ্ছে, আসলে কাজটা আমি মনে হয় ভালো করতেছি না রে। আর এদিকে হ্যাঁ পাবিলের সাথে আমি দিনের পর দিন অনেক আনন্দ ফুর্তির কথা বলে যাচ্ছি, পাবিলের সাথে ইদানিং আমি ওদের বাসায় যে সময়ও দিয়ে ফেলতেছি। আসলে কি করব, বিবাহিত মেয়ে বলে কথা, আমি স্বামী ছাড়া আমার একদম ভালো লাগে না। তোর ভাই বিদেশে পড়ে আছে, এদিকে আমার যখন আর ভালো লাগে না তখন পাবিলের সাথে কথা বললে আমার খুব মনটা হালকা হয় রে। আর ইদানিং ওর বাড়িতে যাচ্ছি, ও আমাকে যথেষ্ট আদর আপ্যায়ন করতেছে। ও আমাকে সেদিনকে বলল, ভাবি আমাদের বাড়িতে একটু আসো না, আমাদের বাড়িতে আমার বাবা মা নেই, বাড়িটা একদম ফাঁকা, তুমি আসলে তোমাকে অনেক আয়োজন করে খাওয়া দাওয়া করবো, খুব ভালো আপ্যায়ন করব। দেখো না ভাবি, বাবা মা থাকলে তো তাদের সামনে তোমাকে এতটা আপ্যায়ন করতে পারতাম না, আর বাবা মা অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে তাদের কাছ থেকে, এটা একটা সুযোগ দেয়। তো এটা বলে আমাকে নিয়ে যায়, প্রথম যেদিন আমাকে মানে ওর সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়ে নেছে, সেদিন থেকে ওর কাছে যেন আমি কেমন যেন হয়ে গেছিল, দুর্বল হয়ে গেছি। ওকে ছাড়া আর আমার একদম ভালোই লাগে না, এটার থেকে নিশ্চয়ই আমাকে ফিরিয়ে আসতে হবে, তাই না পারবেন? তখন আমি বললাম যে ভাবি, ও আমার ভালোবাসার মানুষ, ও আমার কলেজ লাইফের ফ্রেন্ড, ওকে আমি অনেক বিশ্বাস করি, ওকে অনেক ভালোবাসি, আর ও আমার বন্ধু, ওকে আমি এতটা শেয়ার করিনি। ও আমাকে কতটা কাছে পাওয়ার ট্রাই করছে, কতটা ও আমার সঙ্গে মিশতে চাইছে আরো গাঢ় ভাবে, ওকে কখনো আমি এই সুযোগটা দিইনি ভাবি। আর তুমি আমার ভাবি হয়ে আমার ভালোবাসার মানুষটারে আমার আড়ালে নিয়ে এই এইভাবে জীবনযাপন করতে যেভাবে চলতেছো, না না ভাবি, এটা একদম ভালো না, এটা আমি একদম পছন্দ করতেছি না। কারণ তুমি আমার আপন ভাবি, আমি চাইবো না তুমি অন্য কোনো ছেলের সাথে যায় বিলাসিতা করো বা সময় কাটাও, এটা মোটেও ভালো না ভাবি। তখন আমার ভাবি বলতেছে, পারবেন আসলে আমার ভুল হয়ে গেছে, বোন তুই আমাকে ক্ষমা করে দে। আসলে আমি জানিস পাবেলকে আসলে ভুলতে পারছি না। আর শোন, আর একটা কথা বলি, পাবেলের ব্যাপারটা তোকে আজকে খুলে দিই, পাবেল কোনোদিন তোকে বিয়ে করবে না রে, কারণ ওর রূপটা তো তুই বুঝেই ফেলছিস। দেখ না তোকে নাকি ও এতটা ভালোবাসে, তোকে ও বিয়ে করার আশ্বস্ত করছে, তোকে শেষ সময় ও ভালোবেসে বিয়ে শাদী করে স্বামীর স্বীকৃতি বইয়ের স্বীকৃতি দেবে, এই যে তোকে একটা আশ্বস্ত করছে, তাহলে ও কেন আমার আমার ফাঁদে পড়লো, আমাকে তার প্রেমে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, বা আমাকে সে দিনের পর দিন তার কাছে ডাকতেছে, আমার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে, এটা কেন করে? তাহলে ও যে মেয়েকে ভালো লাগবে তার পিছিয়ে তো ছুটবে। তাহলে তোর রূপটাই এইরকম, তাহলে তুই আমার আপন ননদ, আমি চাইবো না যে তুই শেষকালে যে একটু কষ্ট পা, কারণ ওর রূপটা তো উতলাই উঠছে, তুই দেখ না পরিষ্কার, ও যেমন আমাকে বেছে নেছে তোকে বাদ দিয়ে, তোর সঙ্গে কথাবার্তা ইদানি বলতেছে না, ঠিক আমি বাদে কালকে আর টাইমে যখন ওর চোখে পড়বে তখন তো এটাই করবে। ওর এখন স্টুডেন্ট লাইফ, ওর চোখে এখনো রঙিন দেখে, ওর যখন যা ভালো লাগে তাই করে বসে রে, ওর উপরে এতটা ডিপেন্ড করিস না তুই।
ও যে তোকে বিয়ে শাদী করবে এর কি গ্যারান্টি আছে রে? তখন আমি চিন্তা করলাম যে ভাবি তো ঠিকই বলছে, তাই তো। আসলে তো পাবেল তো শেষ পর্যায়ে আমাকে সে মেনে নেবে না, আমাকে তো সে বয়স স্বীকৃতি দেবে না। তাহলে তো ভাবি আমার চোখ খুলে দিল। তখন আমি ভাবি করলাম, ভাবি হ্যাঁ, তুমি আমার চোখ খুলে দিছো, আমি ওর জীবন থেকে একদম সরে আসব। আমি এখন সুন্দরভাবে লেখাপড়া মনোযোগ দিয়ে করে মানুষের মতো মানুষ হব। চাইবো আমি বড় একটা চাকরি বাকরি করে কিছু করে ভালো একটা পাত্র দেখে তোমরা আমাকে ধুমধাম করে বিয়ে শাদী দেবে ভাবি। কিন্তু ওর জীবন থেকে আমি সরে আসলাম। কিন্তু তোমাকে একটা অনুরোধ করবো ভাবি, প্লিজ তুমি আর পাবেলের সঙ্গে মিশো না। ছেলেটার রূপ যেহেতু আমি ধরে ফেলছি, এরকম ছেলের সঙ্গে তুমি কেন মিশতেছো? তুমি না আমার ভাবি, তোমাকে সুখী করার জন্য আমার ভাই প্রবাসে দিনের পর দিন কত কষ্ট করে যাচ্ছে। সে কিছু টাকা পয়সা ইনকাম করে এসে দেশে তোমাকে নিয়ে অদূর ভবিষ্যতে সুখে শান্তিতে কাটাবে, এই জন্যই তো সে বিদেশ পাড়ি দিতে পাবে। আর তুমি যদি তার এই সতীত্ব, তোমার সতীত্ব যদি রক্ষা করে না চলে যদি এইভাবে তুমি বিলাসিত করে বেড়াও, তাহলে তো আমার ভাইয়ের বিদেশ যে লাভ কি? ভাইকে বলো না, যদি তোমার ভালো না লাগে সে বাড়িতে চলে আসুক, দেশেই কিছু একটা করে খাক। তোমার যদি ভালো না লাগে, তুমি যদি থাকতে না পারো, কারণ ভাবে তুমি একটা জিনিস বোঝো, একটা কথা বুঝো আমার, ও তুমি এর স্বামী প্রবাসে গেছে না, তারা কি বিলাসিতা করে বেড়ায়? তারা কি অন্য ছেলের সঙ্গে আড্ডা মেরে বেড়ায়? তারা কি কোনো ছেলেকে খুঁজে বেড়ায়? কজন এরকম আছে বলো? তারা তো কতটা ধৈর্য ধরে থাকে ভাবি। তবে তুমি কেন এরকম করছো? তুমিও তাদের মতো হও, একটু ধৈর্যশীল হও, ভালো হও, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এখনো সময় আছে ভাবি, ফেরত আসো। আমি বেঁচে থাকতে তোমাকে রিকাজ করতে দেবো না ভাবি। আমি চাইবো না আমার ভাবি কোনো কিছু করুক, আমাদের পরিবারে মান সম্মানের মতো হারানোর কোনো কিছু একটা ঘটে যায়, এটা আমি চাইবো না ভাবি। তুমি আমাকে কথা দাও, তুমি আজকের পর থেকে আর পাবেলের সাথে কথা বলবে না, পাবেলের বাসাতে আর যাবে না। তখন আমার ভাবি বলতেছে, হ্যাঁ পারভিন, আমি যে তোকে কি বলি রে ভাই, শোন, আমি আসলে ওকে ভুলতে পারতেছি না, তবে তোর কথায় আসলে তোর ভাইয়ের প্রতি আমার এখন চোখ খুলে গেল রে, মায়া বাড়তেছে। আসলে তোর ভাইয়ের প্রতি আমার খুব মায়া হয় রে, তোর ভাই অনেক ভালো মানুষ। কিন্তু আসলে একটা বিবাহিত মেয়ে স্বামী ছাড়া এভাবে অনেকদিন থাকতে পারে না রে, খুব কষ্ট হয়। আসলে এটা কেউ সহ্য করে মেনে নিতে পারে, কেউ পারে না। এই জন্যই তো অনেকের জীবনে পরকীয়া ঘটে যায়, অনেক মেয়ে ছেলেরা অন্য ছেলের হাত ধরে এক জায়গায় চলে যায়। যেমন দেখ না, আমি এরকম ভুলবশত একটা কিছু করে বসছি, হয়তো তোকে কথা দিলাম আজকের পর থেকে না আমি আর কখনো এটা করব না। দেখিস না তুই, আমি যদি কোনোদিন আর এইভাবে বাইরে যাই, তাহলে তুই আমাকে সেদিন বলবি। আমি ভাবির কথা শুনে খুব মুগ্ধ হলাম এবং খুশি হলাম, আর ভাবিও ভাইয়ের অভাবে একটু সে ভুল করে এসছে। যাই হোক বন্ধুরা, ভাবিকে আমি ফেরত আসলাম। ভাবি তারপর থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে কত সুন্দর মানে পর্দার সহিত চলাফেরা করে, আমাকেও সে শাসন বরণ করে। আমাকে আমার কোনো কিছু ফোন টোন বন্য ছেলের সাথে কথা বলা দেখলে ভাবি আমাকে নিষেধ করে না, না দেখ না, ওই যে যেমন পাবেল তোকে ঠকে চলছিল, আমি তোর তার মুখোশটা খুলে দিলাম রে। অন্য ছেলেও যে এরকম করবে না তার গ্যারান্টি কি? তারপর থেকে ছেলেদের প্রতি বিয়ের আগে মেলামেশা বা প্রেম সম্পর্কটা আমি একদম বিশ্বাস করি না। আমি একদম ভালো হয়ে গেলাম। আমি লেখাপড়া মনোযোগী হলাম, ঠিকঠাক মতো লেখাপড়া করতে লাগলাম, বৃদ্ধ বাবা মার সেবা যত্ন করতে দেখলাম। তার 1 বছর পরে আমার ভাই চলে আসলো বিদেশ থেকে এসে, অনেক ধুমধাম করে আমার বিয়ে শাদী দিল। তারপরে বন্ধুরা আমি তো আমার স্বামীর বাড়িতে দারুণ ভাবে সংসার করতে থাকলাম, আর আমার ভাবিও আমার ভাইকে নিয়ে খুব সুখেই থাকলো। কিন্তু তোমাদের একটাই কথা বলবো ভাই ও বন্ধুরা, তোমাদের জীবনে যদি তুমি আমার বোন হও, তোমাকে বলছি, যদি তোমার স্বামী বিদেশ যায়, তবে তোমার সতীত্বকে বজায় রাখো। তোমার স্বামী বিদেশ গেছে তোমাকেই সুখী করার জন্য। তুমি তোমার স্বামী অসম্ভবে এমন কিছু করবে না যে যাতে তোমার স্বামী কষ্ট পায়, কারণ তোমার সুখের জন্য তো সে প্রবাসে গেল। বাবা মা, স্বামী, সন্তান, বউ বা প্রতিবেশী সবার মায়া ত্যাগ করে সে প্রবাসে গেল শুধু একমাত্র বউকে সুখী করার জন্য। আর তোমরা যদি বাড়িতে বসে না এই ধৈর্যটুক না রাখো, তাহলে একটা স্বামী প্রবাসে যে লাভটা কি, তার শেষটা কোথায়? তাই আমি তোমাদের রিকমেন্ড করবো তোমরা কখনো আমার এই ভাবির মতো ভুল করবে না। আর আমার মতো তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো। কোনো ছেলেকে এইভাবে বিয়ের আগে প্রেম ভালোবাসায় এত গভীরভাবে জড়িও না, তাহলে দেখবা শেষ পর্যায়ে তোমাদের পৌঁছাতে হবে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা এই পর্যন্তই। যদি এই গল্পটা তোমাদের কারো জীবনের সাথে মিলে থাকে, তাহলে তোমরা নিজেকে এখনো সজাগ করে থাকো, নিজেকে সেরে নাও। আর যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে
অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে একটা লাইক দেবে আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে তোমরা সবাই নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আচ্ছা মা, তুমি কেন বাড়ি থেকে নানি বাড়ি চলে গেলে? কি হয়েছে কি তোমার, বলো। দেখ বাবা, আসলে যে কথাটা তোকে না বললেই নয়, তোর বাবা দ্বিতীয় বিয়ে করার পরে মনে করলাম যে ওই বউ নিয়ে তোর বাবা থাকে আর আমি তোরে ধরে থাকবো। আর তোর যে ওইটা অত বড়, তুই যেভাবে এ করিস আমি আর পারি না রে বাবা। আমার আর সহ্য হয় না জানিস। তুই যেভাবে রাত দিন দিয়ে আমাকে যখন খুশি তখন বাড়িতে এসে এটা করিস, জীবনে তুই বিয়ে সাথে করবি না, আমার উপরে তুই পড়ে থাকলি। আমি আর পারতেছি না, এই জন্য তো নানির বাড়িতে চলে আসছি, কয়েকটা দিন রেস্ট নেব। তুই আমাকে চালাস না তো। তুমি না বড় বড় মুখে বলছিলে যে তুমি আমাকে চালিয়ে নেবে, আমার আর কোনোদিন বিয়ে শাদী করতে হবে না, বাবা গেছে তাই কি হয়েছে? এখন আবার এই কথা বেশি হয়ে গেল না? এই দেখ, বড় বড় লেকচার মারবি না। আমি তোকে চিনি, বুঝতে পারছিস? আসলে আমি জানতাম না রে, তুই তোর বাবার মতো অনেক উঁচু লম্বা বড় হয়ে গেছিস তো। আর তোর সবকিছু যে এত বড় মোটা হয়েছে তা তো আর আমি জানি না। শোন, আসলে বিশ্বাস কর, আমি তোকে এইভাবে কখনো ভাবিনি, কিন্তু কয়টা দিন হলো তুই যেভাবে আমার উপর শুরু করছিস, আমি আসলে পারি না রে। ও দুই একবার থাকলে আমি অসুস্থ হয়ে যাই জানিস। একদম আমি পেরে উঠি না। এই জন্য তোর নানের বাড়িতে আসছি। আচ্ছা শোন, আমি একটা সপ্তাহ থেকে তারপর আবার চলে আসব। এই কয়টা দিন একটু ধৈর্য ধরে বাড়িতে থাক, তারপরে দেখা যাবে তুই কত পারিস। ওরে, তোর বাবাকে এরকম কত দেখছি, তোর বাবাও ভুলে গেছে। তারপরে আমার সাথ মিটে গেছে, এখন আবার একটা বিয়ে করে সে তারে নিয়ে থাকে। আর এই জন্য তোর উপরেই আমি একটু নির্ভরশীল হয়েছি। আবার তুইও দেখছি তোর বাবার চেয়ে বেশি পারদর্শী, মানে খুবই ইনকাম করালা হয়েছিস, খুবই সংসার ঠেকানোওয়ালা মানুষ হয়েছিস তুই। আর এখন দেখছি যে তুই আবার আমারে হার মানিয়ে দিচ্ছিস, মানে আমি তোর এটা তোরটা আমি নিতে পারতেছি না, খুব কষ্ট হয় আমার জানিস। মানে তুই একদিন যখন ইয়ে করিস না ওইটা, আর আমি মানে পরের দিন কেমন যেন অসুস্থ হয়ে যায়, তোকে আমি বুঝাইতে পারি না রে। খুবই তোর এটা বড় মোটা। কি করে যে বলে, এই জন্য চুপি চুপি তোর নানির বাড়িতে চলে আসলাম, তোকে কিছু বুঝতে দেয়নি। তো যাই হোক, এই 5-7টা দিন একটু ধৈর্য ধরে থাক। আর যদি খুব সম্ভব হয়, যদি খুব মনে চাই, তাহলে তুই একটা রাত এসে এখানে থেকে যাস। তাহলে তো তোকে একটা রাত এখানে দিলে তার তোর মুখে কথা থাকবে না নাকি? আমা, ওই নানিদের বাসায় কি তোমাকে আর আমাকে কি থাকতে দেবে ওরা? মানে এরকম কোনো পজিশন আছে থাকার মতো? হ্যাঁ আছে, আমি তো এসে ওই যে তোর ছোট মামার রুমে উঠছি। তোর ছোট মামা ওই যে ফ্যামিলি সহ ঢাকায় চলে গেছে, ওই রুমটাতে একদম ফাঁকা পড়ে আছে, ওইখানে আমি শুয়ে থাকি। আর তোর নানি থাকে আলাদা রুমে। তাহলে কি আমি আসবো? আর নানি কেমন আছে? হ্যাঁ, তোর নানি ভালোই আছে। আর শোন, যদি আসতে চাস তাহলে সন্ধ্যার দিকে চলে আয়, কিছু হাতে করে নিয়ে আসবি তোর নানির জন্য। আচ্ছা মা, সত্যি করে বলো তো, ওই ছোট মামার রুমে তুমি যে থাকো ওখানে কি আমাকে থাকতে দেবে তো, নাকি নানিরা কেউ নিষেধ করবে? আমি তো এখন ছোট নেই, বড় হয়ে গেছি। আরে বাবা, তোর নানির এ বাসায় আসলে এই রুম ছাড়া আর জায়গাও নেই। তুই আমার ছেলে না, তুই আমার রুমে থাকলে কেউ মাইন্ড করবে না, যতই বড় হোস। তো তোকে কে মাইন্ড করবে বল? আর তোর বড় মামা ওরা ও পাশের বাড়িতে থাকে, এই পাশে তোর নানি আছে আর তোর ছোট খালা আছে। তোর ছোট খালা ওর পড়ার রুম আলাদা ওই পাশে, আর এই পাশে তুই আর আমি থাকবো। বলবো তোর ওই তোর নানিকে দেখায় ফ্লোরে তোর বিছনা দেবো, আমি খাটের উপরে শুবো। যখন দরজাটা লাগিয়ে দেবো তখন আবার দুই মাবতী এক জায়গা হয়ে যাবো। হুম। কেমন আয় বুদ্ধিটা? আরে হ্যাঁ, এইটুক চালাকি না করলে তো থাকাও হবে না। আর শোনো, আমি ওই আজ কয়টা দিন তুমি চলে আসছো, আমার কিন্তু একদম ভালো লাগতেছে না, মানে খুবই ইয়ে উঠছে। তো ঠিকঠাক মতো দেবে তো? কোনো নিষেধ করো না কিন্তু, তুমি তো জানোই যে আমি আসলে শুরু করলে আসলে আমার অল্পতে হয় না, বুঝতে পারছো? আহা হা হা, আমার লক্ষ্মী সোনা রে, আমার কচি ছেলে। হ্যাঁ, আসো, তোমারে আমার চেনা আছে, ওই জন্যই তো তোমার নানির বাড়িতে আমি আসছি। কারণ তুমি যে শুরু করো আর যেভাবে ইয়ে করো, হ্যাঁ, ওইভাবে মানুষের ইয়ে থাকে নাকি? তুমি জানো না? আমি এই জন্যই তো তোমার কারণে, তোমার চিন্তাই তো আমি অসুস্থ হয়ে যাই। এই জন্য তোমার নানির বাড়িতে কয়েকটা দিন রেস্ট নিতে আসছি। আবার এখানেও পাস ছাড়ো না, চলে আসতেছো। আসো, আমার আমার জন্য তোমার ময়া দেওয়া করে কি হবে? যা কপালে থাকে তাই হবে। তোমার তো হোক, আসো তুমি। আচ্ছা, আমি এটা বুঝলাম না, তুমি আমার সঙ্গে এই রকম করে কথা বলছো কেন? আসলে কি আমি তোমার উপরে কোনো কিছু প্রেশার করতেছি নাকি? আমি বুঝলাম না তো। না, তা করবা কেন?
তুমি আমারে একদম আদর করো খালি, তাই না? হ্যাঁ, একটু মানুষ রয়েস হয়ে যা হয় করে। তুমি যে যেভাবে করো, তোমার কাছে মানুষ থাকে? তুমি কও, ও যদি পরের মেয়ে নিয়ে আসতাম এতদিন, আমার মনে হয় বাড়ি ছেড়ে পালাতো, বুঝতে পারছো? আমি তোমার মা হয়ে তোমার সহ্য করে গেলাম। আর অন্য মেয়ে হলে এতদিন আমার মনে হয় না যে তোমার সংসার করতো, তোমার ভাত খাইতো। তারপরেও শোনো, এখন একটা মেয়ের জন্য আসলে এরকমই দরকার, জানো? এইরকম একটা সুপুরুষ, এইরকম একটা হ্যান্ডসাম ছেলে কজনের ভাগ্যে জোটে বলো? এখন বাবারে, আমি নানান রকম চিন্তা ভাবনাই, যতই আমি কম বয়সে তোমার মা হই, যত ইয়াং হই, তারপরেও একটা কথা আছে, তোমার বাবার চিন্তা ভাবনায় আমার জীবনটা একদম কেমন যেন এলোপাতারি হয়ে গেল। তবু এই যে তোমাকে ধরে আমার জীবনটা একরকম ভাবে চালিয়ে নিচ্ছি, এই জায়গায় তো বড় বাস। তারপরেও আমি তোমাকে যে রাগ করে কথা বলতেছি না বাবা, তুমি এটা আমার মনে আমার কথায় কষ্ট নিও না। তুমি আসো। তবে শোনো, আমার ওই যে হয়েছে তো, কি করে মানে মাসে যেটা হয় আর কি, এর উপরেই থাকবা না? কি করবা এটা তুমি জানো। আবার তোমারে না করলেও তোমার মন খারাপ হয়, আমি বা কি করবো বলো? ও জ্বালা, তাহলে কি হবে এখন? এটা আমি জানি নাকি? তোমারে যদি বলি না করি তাহলে তো তোমার মন খারাপ হবে। তো তোমার যা ভালো হয় তুমি তাই করো, তোমার উপরে ছেড়ে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আসার দরকার নেই। তুমি কয়েকটা দিন থেকে ঠিকঠাক হয়ে সুস্থ হয়ে তারপর বাড়িতে আসো, তারপরে দেখা যাবে নাকি? আরে না না, পাগল ছেলে। আরে এই সময় তো আরো আমার বেশি মন চায়, বেশি দরকার হয়, বুঝিস না কেন? বললাম, আর তুই একটা সুযোগ পেয়ে গেলি আর আসবি না। আরে চলে আয় তুই, আজকেই চলে আয়। এই সমস্ত কথা স্যার আমারও দরকার, বুঝতে পারছিস? তোকে আর 2-3টা দিন দেখে আসছি, আমার ভালো লাগতেছে না। আর তুই সুন্দরভাবে এটা আমার সঙ্গে করবি। হ্যাঁ, আমি তোর মা না, আমাকে সেবা যত্ন করলে তুই পরকালে শান্তি পাবি, বুঝতে পারছিস? চলে আয় তুই। আরে এইরকম সুযোগ কয়টা ছেলে বা পায় মাকে সেবা যত্ন করার, হ্যাঁ? আমি দেখ না, তোর কাছে আছি, তুই আমাকে সেবা যত্ন করতেছিস ঠিকঠাক করতে, আমার মনটা কত সুন্দরভাবে আনন্দে উৎফুল্ল ভরিয়ে দিচ্ছিস না? এইটার জন্য তুই পরকালে নাজাত পাবি রে। আরে চলে আয় পাগল, তোর ইচ্ছাটা পূরণ করাটাই এখন আমার কাজ। আমি তোকে কোনোদিনও বিবাহ করতে দেবো না, জানিস? আমি যতদিন বুড়ো না হব। কারণ দেখ, তোর বাবা তো ওই যে একটা নিকা করে খুব উনারে নিয়ে শান্তিতে আছে। ওই ঝোরজাতা তোর বাবার হচ্ছে পছন্দ, তোর বাপের পছন্দ। আমার মতো একটা ভালো ফ্যামিলির একটা সুন্দরী মেয়েকে তোর বাবার পছন্দ না। মানে যার যা অভ্যাস, বুঝতে পারছিস? আগেই যদি জানতাম তাহলে তোর বাবার সংসারে আমার কোনোদিনই আসা হতো না। আসলে কি আর করার বল, এরা কপালে লিখন থাকলে তো আসলে কেউ ঠেকাতে পারে না। তো যাই হোক, যেভাবেই হোক, কোনোদিন তো বেচারাটা আমাকে শান্তি দিলই না। আবার সেই শান্তিটা এখন নিজের ছেলের কাছ থেকেই করতে হচ্ছে। তো যাই হোক, তুই করবি না, রাগ করবি না। আমার যা হয়েছে হয়েছে। আর এই সময় এখন আমার বেশি তোর কথা মনে হচ্ছে, বুঝিস না? এই সমস্ত হলে বেশি কথা বেশি দরকার হয়। তুই কর। চলে আয় তুই, তারপরে কোনো ব্যবস্থা ট্যবস্থা আমি করে তারপরে না হয় থাকবো না। মা, তুমি কি ওখানে সালোয়ার কামিজ পরে গেছো নাকি শাড়ি পরে গেছো? কেন রে? হঠাৎ এই কথা জিজ্ঞেস করলি যে? আসলে তোমাকে কি যে বলি, মানে সালোয়ার কামিজ পরা অবস্থায় তোমাকে দেখতে আমার ভালো লাগে। কত সুন্দর, নাদুস নুদু, সুষ্ঠু পুষ্টু, কোল ভরা মা তুমি। হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ রে, আমি তো সালোয়ার কামিজ পরেই আসছি। আর জানিস, ওই সালোয়ার কামিজ পরে আসলে না, রাস্তা দিয়ে মানুষ আমার দিকে ফেল ফেল করে তাকায় থাকে। আমি ওই যে হাঁটা চলা করি যেভাবে দুলিয়ে, এটা মানুষ খুব ফলো করে, জানিস? আমার লজ্জা লাগে, তারপরেও আমার আসলে বাইরে এভাবে না আসলে ভাল লাগে না। শাড়ি পরলে নিজেকে খুব বুড়ো বুড়ো মনে হয়, জানিস? আসলে আমি তো বুড়ো না রে। দেখ না, তুই আমার প্রথম সন্তান, বড় হয়ে উঠছিস, আর কোনো সন্তান আদি আমার হলো না। তাহলে তোর মা কি বুড়ো হয়ে গেছে নাকি? হ্যাঁ? না না মা, তা হবে কেন? তুমি আমার লক্ষ্মী মা, আমার ভালো মা তুমি। আর শোনো, আমি তাহলে সন্ধ্যার পরে চলে আসতেছি। একটু মিষ্টি হাতে করে আসবো, নানির জন্য পান সুপারি কিনে নিয়ে আসবো। আর শোনো মা, ওই নানিকে বলো আমার জন্য একটা ভালো আয়োজন করতে, মুরগি টুরগি একটু জবা দিতে বলো, তারপরে এসে আমি খাবো। হ্যাঁ রে, তোর নানির বাড়ি তো সব রেডি আছে, ফ্রিজে রাখা আছে, ওটা হলেই চলবে আমাদের। অযথা বাড়তি করে লাভ কি? মুরগি আছে, খাসি আছে, যেটা খাবি খাবি। তোর জন্য আয়োজন করতেছি, তুই চলে আয়। আর শোন বাবা, ওই আমার হানলার উপরে 2টা আছে, ওইটা নিয়ে আসিস তো, ওই যে ছোট যেটা, বুঝতে পারছিস, যেটা আমি নিচে পড়ি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, ওই পূরণ হয়ে গেছে, ওটা আমি হাতে করে নিয়ে আসতে পারবো না। আমি বাজার হয়ে আসতেছি, প্রয়োজনে 5-6 পিসে ভালো সুন্দর কালার দেখে কিনে নিয়ে আসবো না। আমি তো সবকিছু জানি, বুঝতে পারছো?
নিয়ে আয়, তোর যখন এত শখ নিয়ে এসে নিজে হাতে আমারে পড়ায় দেখবি কেমন দেখা যায়, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তো ঠিক আসুন, ওই আমার আবার একটা কথা মনে হচ্ছে, মানে আমার তো ওই সমস্ত কোনো কিছু দিয়ে ভাল লাগে না জানিস। মানে আমার একটা ইউনিটি মন করছে, তোর মতো একটা মানুষ বানাইতে ইচ্ছে করতেছে। এটা কি দিবি তুই আমারে, না কি করবি বল? তাই নাকি? আরে আমি তো জানি, কারণ বর্তমানে এই সময়টাই তো তোমার চলতেছে। এখন যে তোমার কাছে যাওয়াই আমার আসলে ঠিক না, তারপরেও আমি যাচ্ছি। তুমি আবার চালাকি করো না, শোনো, এই সমস্ত পাগলামো করো না। এই সমস্ত দরকার নেই এখন। মানুষ কি বলবে বোঝো না? প্রয়োজনে এমন একটা সময় আসবে তখন দিব, এখন এটার দরকার নাই। আরে না রে পাগল ছেলে, আমি তোরে এমনি মজা করে কথাটা বললাম। যে সময় দরকার হবে তখন তো আমি চেয়েই নেব। অবশ্য এটাও ঠিক, বর্তমান যে সময়টা আমার এখন চলছে, এখন কিন্তু অলরেডি মানে চাইলেই হয়ে যায় জানিস। তবে নিব না, একটু দেখে শুনে থাকলেই হয়ে যাবে। আর যখন দরকার হবে তখন তো আমিই নেব, কোন ফাঁকে যে নেবো তুই এটা নিজেও অনুমান করতে পারবি না রে বাবা। আমি তখন নিয়ে নেবো। আর তো শোন, ওই যেহেতু এটা নিজের বাড়ি না কিন্তু তোর নানির বাড়ি, মানে এমন করে কোনো কিছু মামার সঙ্গে আচরণ করিস না যে এটা মানুষ বুঝতে পারে। তুই তো আবার মানে বলতে শুরু করলে বা ওই সমস্ত শুরু করলে একদম মানে আর পাঁচ গার মানুষ এটা বুঝতে পারে, শব্দ পায়। এরকম কিছু করবি না কিন্তু। মানে ধীরে সুস্থে আমার সঙ্গে ভালো আচরণ করবি, ভালোভাবে কথা বলবি, সবার সঙ্গে ভালোভাবে আচরণ করবি যাতে তোকে সবাই ভালো বলে। মানে বুঝিস না, পাশের রুমে তোর নানি থাকে, যদি কোনো কথা কোনো কিছুতে অনুমান করে তাহলে এই জন্য তোকে আগেই বলে নিলাম, হ্যাঁ? খুব ধীরে সুস্থে, ওই বাড়ির মতো এরকম পাগলামো করবি না কিন্তু। আমাকে কি এতই বোকা পাইছো মা? আমি কি এতটাই এখনো ছোট আছি? আমি বুঝি না এসব? আমি তো অবশ্যই বুঝি। তো ঠিক আছে, তাহলে আমি কিন্তু কই বাজার দিয়ে আসতেছি, তোমার জন্য সুন্দর দেখে আমার পছন্দ মতো কিছু জিনিসপাতি কিনে নিয়ে চলে আসতেছি। আর নানির জন্য পান সুপারি কিনে নিয়ে আসবো, মিষ্টি নিয়ে আসবো। অনেকদিন পর নানির বাড়িতে নাতি ছেলে আসতেছে, একটা ব্যাপার আছে না? সবাইকে খুশি করব। আর আমার জন্য একটু ভালো আয়োজন করো। তো এখন রাখতেছি, আমার তাড়াতাড়ি আসতে হবে, খুবই মানে বোঝই তো কত আশা নিয়ে কিন্তু নানির বাড়িতে আসতেছি। আমাকে খালি হাতে মা ফিরাই দিও না কিন্তু। আচ্ছা বাবা, তো ঠিক আছে, চলে আসো, এখন রাখি। ওকে মা, রেখে দাও তাহলে। বাই। তো বন্ধুরা, আমার ছেলে আর আমার এই সংলাপটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের যত্ন নেবে, ভালো থাকবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। হ্যালো নীলু ভাইয়া, কি ব্যাপার? এই আমি তোমাকে বলছিলাম কি আর তুমি করলাটা কি? হ্যাঁ, স্যার, আপনি যে আমাদের এই সেকশনের দুইটা মেয়ের নাম্বার আপনি চেয়েছিলেন, এটা স্যার আমি ওদের বলছি কিন্তু ওরা নাম্বার দেয় না। আমি যদিও বলছি আপনার কথা, কিন্তু ওরা স্যার এটা বিশ্বাস করে না, বুঝছেন স্যার। এখন আপনি আসলে ওদের নাম্বারটা কি করবেন আমাকে একটু খুলে বলেন তো, মানে আমি একটু কনফিউজের মধ্যে আছি স্যার। আপনার তো সব কথাই আমি শুনি বা শুনে আসছি, তাই না স্যার? কিন্তু ওদের নাম্বার আপনি এখন কি করবেন নতুন করে? আমি ঠিক আপনার মতলবটা বুঝলাম না স্যার। কেন তুমি ওদের বলনি যে জিএম স্যার তোমাদের কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে? এই কথাটা ওদের বলনি তুমি? ইস, স্যার আমি তো বলছি, আপনি বিশ্বাস করেন না কেন স্যার? আপনি না হলে একসময় এই সেকশনে এসে ওদের সরাসরি আপনি জিজ্ঞেস করে দেখেন আমি বলছি কিনা। একটু বিশ্বাস রাখেন আমার উপরে। আর আমি ওদের বলছি বারবার করে যে বড় স্যার তোমাদের দুইজনের কন্ট্যাক্ট নাম্বারটা চেয়েছে। তো ওরা তখন বলে যে ঠিক আমি আপনার কথা বিশ্বাস করছি না। তো এই ক্ষেত্রে আমি এখন কি করব স্যার? ওরা যদি ওদের পার্সোনাল কন্ট্যাক্ট আমাকে না দেয়, আসলে আমাকে বিশ্বাস পাচ্ছে না যে আমি নাম্বারটা কাকে দিই বা না দিই, এরকম আর কি। তো স্যার, এর জন্য আমি আসলে দায়ী না, আমি তো আপনার কথা মানছি। এখন আপনি অন্যথায় ট্রাই করুন না স্যার। আর আপনি আমাকে যখন যেটা বলেন আমি তো শুনি, আমাকে যদি আপনি কোনো কমান্ড করেন, সেটা কি আমি কখনো অমান্য করছি স্যার? আপনি আমাকে একবারে নিজেকে আমার উপরে একটা মানে কমেন্ট করে দেখুন যে আমি আপনার কথাটা রাখি কিনা। আরে রাখো রাখো, তোমার ওই চাপাবাজি দেখবো। আমি নিজেই তোমাদের ফ্লোরে যে ওই দুজনকে একটু ডাক দিও, তারপর আমি ওদের কন্ট্যাক্ট নেবো। ওদের সঙ্গে আমার একটু কথা আছে। আসলে ওদের চাকরি দেওয়ার সময় যেটা আমার মিট করা ছিল, সেটা তো ওরা তো জয়েন করছে, আমি তো ওদের জয়েন করাই দিছি।
কিন্তু আমার সঙ্গে আরেকটা মিট করেছিল, সেটা তো ওরা এখনো ওদের মনে নাই নাকি নাকি স্মরণ করায় দিতে হবে? এটা আসলে আমি নিজে ওদের কি করে যে বলি। আচ্ছা, তুমি এটা কি ওদের বুঝাই বলতে পারবা যে স্যারের সঙ্গে তোমার চাকরি পাওয়ার বিষয়ে যেটা হচ্ছে মিট করা ছিল সেটা কি সম্পূর্ণ পূরণ করছো নাকি কোনোটা স্পেস রাখছো? এটা একটু জিজ্ঞেস করে তো দেখি, তাহলেও বুঝতে পারবে যে আসলেই বড় স্যার তোমাকে কন্টাক্ট নাম্বারটা দেওয়ার জন্য বলছিল। এইটা একটু তুমি ওদেরকে একটু জানান দাও, বুঝছো? ঠিক আছে স্যার, আমি আগামীকাল আবার ওদের একটু কমান্ড করব। আর আপনি যা বললেন আমি ঠিক তাই বলবো ওদের। কিন্তু স্যার, একটা প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ নীলুফা, তুমি আমাকে কি প্রশ্ন করবা, করো দেখি। স্যার, আমি বলছিলাম যে মানে ওদের পিছনে উঠে পড়ে লাগছেন কেন এত স্যার? মানে ওদের দিয়ে আপনি কি করবেন ওই দুইজনকে দিয়ে? মানে এটা ঠিক আমি বুঝলাম না। মানে ব্যাপারটা একটু আমাকে কি শেয়ার করা যায় না স্যার? তাহলে আমি তো জানেনই আপনার সমস্ত পার্সোনাল ব্যাপারগুলি আপনি আমাকে বলেন, বা আমার সঙ্গে আপনি যা করছেন সবই তো এই যাবৎ গোপনীয় আছে। তাহলে বলতে কোথায় সমস্যা স্যার? একটু বলেন তো শুনি আমি। নীলুফা, আসলে তোমাকে, হ্যাঁ, বিষয়টা একটু শেয়ার করার দরকার আমি মনে করি। কারণ দেখো, ওরা দুইজন চাকরি নেওয়ার সময় বললো যে স্যার, আপনার চাকরি নেওয়ার শর্ত সাপেক্ষে যা যা বলবেন আমরা তাই মানবো। তো বাস, আমি তো ওদের গত মাসে জয়েন করাই দিছি। এখন মানে ব্যাপারটা হলো যে যেটা আসলে আমি তোমাকে বলতে চাচ্ছি, তুমি কাউকে কিন্তু এই কথা শেয়ার করবে না। মানে তোমার বেলায় যা ঘটছিল মনে আছে তোমার? মনে থাকবে না কেন স্যার? আমি তো সবই জানি আপনি কি বলতে চাইছেন, বলুন স্যার তারপর। মানে তোমার বেলায় যা ঘটছিল ঠিক ওদের বেলায় ওই রকম একটু মানে শর্ত ছিল, যেটা আসলে ওরা গ্যাপ রাখছে। সেই শর্তটা এখনো আমার সঙ্গে ওইটা ওরা সাক্ষাৎ করেনি, বুঝছো ব্যাপারটা? বুঝতে পারছো তুমি? মানে একটা গ্যাপ রাখছে, তো ওই জন্য আমার পার্সোনালে ওদের দুজনকে একটু আসতে হবে একদিন একদিন করে। আজকেও বা অন্য একদিনও, এভাবে দুজনের একটা দিন আমার সঙ্গে সাক্ষাৎ করা হয়ে গেলে ওদের শেষ ডিউটি। মানে এইটাই আর কি বলছিলাম, যেটা তোমাকে আসলে আমি বলতেই চাচ্ছিলাম না। তো বললাম আর কি, মানে তোমার সঙ্গে বিগত দিনে আমার যা হয়েছিল, যেভাবে তোমাকে চাকরি দিতে গিয়ে তুমি যা আমার সঙ্গে করছো, ওদের সঙ্গে তো এটা আসলে আমার মিট করা ছিল, কিন্তু ওরা তো আমাকে ধরা দিচ্ছে না। এইটাই আর কি, তাছাড়া কিছু না, বুঝছো? এটা খুব গোপন রাখবা কিন্তু। ও মাই গড! স্যার, তার মানে আপনি আমাকে যেভাবে কাঁপিয়েছিলেন, আপনি ওদেরও এভাবে? বুঝতে পারি স্যার। আমি বুঝি না। আমি এটাই ধরছি যে আসলে ওদের সঙ্গে আপনি এটাই করবেন। আমি বুঝি না না। আমি যে ঘা খেয়েছি আপনার হাতে, হ্যাঁ, আমি সারা জীবন বলবো না। আপনি যেভাবে ওই ইয়া করেন, আপনার হাতে যে একবার ওই ঠাপুনি খাবে সে সারা জীবন মনে রাখবে স্যার, বুঝছেন? আর ওরা তো এখনো যায়নি, যাক আগে তারপরে বুঝবে ঠেলা মাসের কয়দিন যায়। তো ঠিক আছে স্যার, এই বিষয়ে আমি আপনাকে সম্পূর্ণ হেল্প করব। যেহেতু আমি আপনার সঙ্গে একবার আয়নাঘরে গেছি, তো ওরাও একবার যাক একজন একজন করে, তাহলে কেমনটা বুঝবে ঠেলা পড়ে। তো ওদের আমি কিছু বুঝতে দেব না স্যার। আমি এ বিষয়ে ওদের যতটা যেভাবে পারি আপনার হাতে ধরাই দিব। এতে কোনো সন্দেহ নেই স্যার, ঠিক আছে? কিন্তু আপনার জন্য এতটুকু করবো স্যার, পরে আমার আবার কি লাভ হবে? মানে আমার জন্য কি স্পেশাল কোনো কিছু রাখছেন নাকি স্যার? নাকি শুধু শুধু? হুম। নীলুফা, তুমি তো আমাকে ভারী মানে জ্বালায় ফেলে দিলে। তুমি আবার এর মধ্যে নতুন করে কি আবেদন করছো? হুম, আমি না তোমার বস? আমি এমনিই তোমাকে যখন যা বলি তুমি তো শোনোই। আর এর জন্য তো তোমাকে অনেক অনেক বিষয়ে সেক্রিফাইস করে চলি আমি, দেখো না? তোমার অনেক ত্রুটি ধরা পড়লেও সেটা আমি ধরি না। আর অনেক কিছু তোমাকে পাওয়ার দিয়ে রাখছি, তুমি যে পাওয়ারটা তোমার ওই ফ্লোরে ওয়ার্কারদের মধ্যে তুমি প্রয়োগ করতে পারো। আর এর চেয়ে কি চাও? হ্যাঁ, তোমাকে আমি একটা জিনিস দিতে পারি, সেটা তোমাকে যদি আর একটা দিন আমার পার্সোনালি ডাকি, তো সেদিন কিন্তু তোমাকে ঠিক আসতেই হবে। মনে আছে সেদিনের কথা? ঠিক ওর চেয়েও ভালোভাবে দিব, বুঝছো? মানে খুব মজা পাবা তুমি। এই কথা যদি মনে থাকে, তাহলে নিশ্চয়ই তুমি আসতে চাবে না। আসলে আমি কি খুবই বেশি পারি নাকি? নীলুফা, কি কষ্ট পেয়েছিলে নাকি ভালোই লাগছিল, কোনটা? হ্যাঁ? না স্যার,
সেদিনের কথা কি আর আমি ভুলি? আমি তো দারুণ মজা পেয়েছিলাম স্যার। কিন্তু স্যার, আসলে আপনার মতো বসের সঙ্গে আমার মতো এই সাধারণ একজন ওয়ার্কার মানে একটু সঙ্গ পাওয়া, এটা তো চরম ভাগ্যের ব্যাপার স্যার। এইরকম ভাগ্য বা কজনেরই হয়? আপনার একটু সেবা যত্ন করা, আপনার সঙ্গে একটু সময় কাটানো বা নিজেরও তো ভালোই লাগে। তো সেটা কবে স্যার? মানে একটু দিনখান ঠিক করে বলেন, আমি আরেকটা বার আপনার হাতে আপনার হাতের মার খাবো স্যার। মানে খুব ভালোই লাগছিল স্যার, আপনি যেমনি উঁচু লম্বা, বেশ ভারী মানুষ, তেমনি স্যার আপনার সব কিছুই মানে আপনি এমন ভাবে ইয়ে করেন, মানে ভালোই লাগে স্যার। কষ্টও যদিও হয়, তবু স্যার খুব মিষ্টি লাগে। আর এরকম সারা জীবন থাকলে তো ভালোই হয়। এরকম সঙ্গিনী তো জীবনে পেলামই না। কি সব আছে দুর্বল, আজকাল কি সাইফাস খেয়ে মানে নিজে শরীর নষ্ট করে ফেলে, ঘরের বউকে কখনো সুখী করতে পারে না। আর আপনাদের তো স্যার হিসাব নিকাশ অন্যরকম, মানে সেটা আর বোঝেনি তো। তা ঠিক আছে স্যার, আপনি সময় সুযোগ করে যখন আমাকে ডাকবেন আমি তো যাবই। আপনার কথা রাখবো আমি স্যার, কারণ আমি একবার খেয়েছি, এর স্বাদ বুঝেছি। আমার তো স্যার একবার কে লোভ আবারও জাগে, কিন্তু সাহস করে তো আর আপনাকে বলি না। আর আপনি নিজেও কখনো আমাকে ডাকেননি, তো আর কি বলবো স্যার? আমি মেয়ে মানুষ না, লজ্জা তো আমার, তাই না স্যার? নিজের ইচ্ছাই কি আর আপনাকে বলা যায়? ঠিক আছে স্যার, আপনি যখন ডাকবেন তখন হবে ওইটা। কিন্তু এই দুজনকে আগে আপনার হাতে ধরায় দিই, তারপরে ওদের সঙ্গে আপনি আমার মতো করে আমার যে বেশি স্যার ওদের দিবেন, মানে যাতে ওরা মনে রাখে স্যার। কি বলবো স্যার, আমার খুব হাসি পাচ্ছে। মানে আপনার রুচিটা যে ভিন্ন ভিন্ন মানুষের পরে এক এক সময় চাপে রূপ বদলায়, আমি অবাক হয়ে যাচ্ছি স্যার। তো ঠিক আছে স্যার, আপনি যে প্রত্যেকের বেলায় এরকম আচরণ করেন, এটা আজকে আমার জানা হলো স্যার। মানে ওদের সময় এটা করবেন আর কি। আচ্ছা স্যার, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। ধরুন, এই যে এই গার্মেন্টসের এত ওয়ার্কার, এই যে কত সুন্দরী সুন্দরী রমণীরা যারা আপনার এই অফিসে চাকরি করে, কিন্তু চাকরির বেলায় কি স্যার প্রত্যেকেরই আমার মতোই একই দশা করছেন, নাকি কিছু কিছু মানুষের এটা করছেন স্যার? একটু বলেন তো দেখি। আরে ধর, এই যে কি সব বলো না, সবার উপরে আবার রুচি জাগে নাকি? হ্যাঁ। মানে ওই যেগুলো আর কি নজরে আসে, বা আমরা দেখলেই টের পাই যে আসলে কার মধ্যে কি আছে, বুঝছো? মানে তাদেরকেই শুধু এই ধরনের অফারটা করে থাকি, তাছাড়া মানে সবাই তো আর একরকম না, তাদের দেখলেই বোঝা যায়। এইভাবে আর কি। তাছাড়া মানে ভালো সবাইকে এক গোছালো করে মনে করলে কি হয়? তাহলে তো আমাদের ইজ্জত যাবে, বোঝো না এটা? এটা তুমিও তো বোঝো। যেমন তোমাকে দেখে আমি বুঝতে পারছিলাম যে তোমার মধ্যে আসলে একটু রোমান্টিকতা আছে, তাই তোমাকে অফারটা করেছিলাম। দেখো আমাদের মানে টার্গেট কিন্তু মিস্টেক হয় না, তাই তুমিও আমার কথায় পটে গেলে, বা তোমাকে আমি পেলাম, তোমারও চাকরি হলো। এরকমই আর কি, প্রত্যেকের বেলায় না, কিছু কিছু মানুষকে আমরা টার্গেট করে এভাবে অফার করি, এবং উম, আমাদের এই কথাটা বা আমাদের যে সত্য এটা আসলে কাজে লেগে যায়, বুঝছো? আর এভাবে আমরা গোপনে একটু মিট করি। তো এইটা কোনো ম্যাটার করে না, বুঝছো? প্রত্যেককে কি আর এটা বলা যায়? এই হলো। হ্যাঁ, বুঝতে পারলাম স্যার আপনার কথা। তো ঠিক আছে স্যার, কাল আগামীকাল অফিসে আসার পরে ওদের দুজনকে যেভাবেই হোক আমি পার্সোনাল ভাবে ডেকে কথা বলে, মানে আপনার বিষয়টা সম্পূর্ণ একটু খুলে খেলা বলে ওদেরকে, ওদের সঙ্গে আপনাকে যোগাযোগ করাই দিব, বা আপনার কথা সরাসরি যাতে ওদের সঙ্গে আপনি বলতে পারেন। তারপরে এ বিষয়ে গোপন রাখবো, বা আপনার কোনো কাজে সহযোগিতা লাগলে আমাকে বলবেন, আমি হেল্প করব। আপনার ইচ্ছাটা আপনি পূরণ করবেন। তো ঠিক আছে স্যার, রাখতেছি। আর আমার কথা হলো যে আপনার সুদৃষ্টি আমার উপরে রাখবেন স্যার। আর আপনি যখন যেটা বলবেন আমি যেন আপনার কথা মানতে পারি, এইটাই আর কি স্যার। তো ঠিক আছে স্যার, রাখতেছি। নাকি আর কিছু বলবেন স্যার? না না, কথা তো হয়েই গেল। তা ঠিক আছে নীলুফা, তুমি আমার জন্য একটু হেল্প করো, আর ওদেরকে কালকে একটু জানান দিও, বুঝছো? তা ঠিক আছে, রাখতেছি। বাই বাই, ভালো থেকো। কাল কথা হবে। হ্যালো রোহান, তুমি কোথায় আছো বাবা এখন? আম্মা, আমি তো একটু বাইরে আছি। কেন, কোনো সমস্যা?
না সমস্যা না। এই বিছানার নিচ থেকে কি তুমি টাকা নিছো? কই না তো আম্মা, আমি বিছানার নিচ থেকে টাকা নেবো কে? মাঝে সাঝে টাকা হারালে তো তোমার মেয়েই নেই, আমাকে অযথা দোষী করো কেন তুমি? আচ্ছা, টাকা হারাইছে ভালো কথা। তুমি একটু বাড়ি আসো তো বাবা, তোমাকে একটু আমার ভীষণ দরকার। আমাকে আবার এই মুহূর্তে কি দরকার একটু বলোই না, মোবাইলে শুনি। ঘোরার ডিমে এখন আবার এইমাত্র বাসা থেকে আসলাম, আবার বাসাতে যেতে হবে। তুমি বলো আমাকে। তোমার বাবা তো যশোর চলে গেছে, তো তুমি নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে, তুমি বলছিলে সেদিন। তো আসো, আজকে না হয় যাবো। হ্যাঁ, তুমি যে কতটা যাবে এটা তো আমি ভালো করেই জানি। এতদিন ধরে তোমাকে বলতেছি যে আম্মা চলো কক্সবাজার যাই, না হয় কোথাও কোথাও বেড়াইতে যাই, তুমি যাও না। আর আজকে তুমি যাবে, তাই না? হ্যাঁ, এটাও আমাকে বিশ্বাস করতে হবে। না জানি কোন ফান্দে ফেলানোর জন্য আমাকে বাসাতে ডাকতেছো, এসব বুঝি না মনে হয় না। দেখো রোহান, আমি সত্যি তোমাকে নিয়ে ঘুরতে যাব। তুমি না এতদিন ধরে আমাকে বলছিলে যে আম্মা চলো কোথাও যাই, ঘুরতে যাই, সময় পাও না কেন? আমি তো তোমার বাবার জন্য সময় পাই না। তাকে দেখাশোনা করতে হয়, সে অফিসে যায়, তার সমস্ত কিছু করে দিতে হয়। আবার এদিকে তোমার বোনটা। আর আজকে তো সুযোগ হয়েছে, দেখো তোমার বাবা যশোর গেছে, আসতে 7-8 দিন সময় লাগবে, সে একটা জরুরি কাজের জন্য গেছে। আর এই ফাঁকে তোমার সাথে সব জায়গায় বেরাবো, তোমার যত মনের আশা আসে সব পূরণ করবো আমি, বুঝতে পারছো? তুমি না আগে বলতে আমাকে তুমি ঘুরতে নিয়ে যাবে, আমাকে নতুন নতুন ড্রেস কিনে দেবে, তোমার কত স্বাদ। শোনো, তোমাকে এত তেলালো লাগছে না কেন আমার, হ্যাঁ? তুমি যদি আমার পত্নীর সন্তান না হয়ে পেটের সন্তান হতে, তাহলে ঠিক আমার এক কথা রে তুমি রাজি হয়ে যেতে বা চলে আসতে। আমার সে কি তোমার বন্ধু বান্ধব তোমার কাছে বড় হয়ে গেল? খালি বাইরে যায় আড্ডা মারো সবসময়, হ্যাঁ? না আম্মা, তুমি এরকম করে আমার সঙ্গে কথা বলতে পারো না। আমাকে আঘাত করতেছো তুমি। দেখো, আমি তোমার পুষ্ণের সন্তান হলো, আমি তোমাকে নিজের মায়ের মতোই ভাবি। এরকম কথা বলো না তুমি। আর শোনো, বাবা চলে গেছে তাতে কি হয়েছে, আমি তো আছি। আমি তোমাকে সেদিন বলছিলাম, আমার কথা থেকে তুমি রাজি? পাগল ছেলে, রাজি না হয় কি আর পারি? এই, আমি কি সুযোগ পাই কোথাও যাওয়ার জন্য, হ্যাঁ? তুমি যে যেসব জায়গায় আমাকে নিয়ে যেতে চাও, তুমি যেগুলো আমাকে বলছো, আসলে আমি মনের থেকে তো রাজি। কারণ তুমি আমার তো রক্তের কেউ না, আমার পেটের সন্তান না। তোমার সঙ্গে আমার অনেক কিছু করাই যাইতে পারে, বোঝো না তুমি পাগল ছেলে? এখন তো তোমার বাবা নেই, এই জন্য তো বলতেছি, তোমার বোনটারে তোমার খালার বাড়িতে রেখে তোমাকে সঙ্গে করে যেখানে খুশি সেখানে যাই আমরা রাত যাপন করবো, থাকবো। সমস্যা কোথায়? আর তুমি না আমাকে ছোট ছোট ড্রেস কিনে দিবে, তুমি বলছিলে। সব আশা তুমি পূরণ করো না, এটাই তো সুযোগ যায়। এই জন্য তো তোমাকে তাড়াতাড়ি পরামর্শ করার জন্য বাড়িতে ডাকছি। আর তুমি খালি আড্ডা নিয়ে পড়ে থাকো। আসো, চলে আসো তো বাড়িতে, তারপর তোমার সাথে আমার কথা আছে। শোনো, তোমার যত ইচ্ছা আছে সব আমি পূরণ করব। আমি জানি তুমি কি কি করতে চাইছো, আমি কি শুনিনি সব? সব হবে। আর আসো তো, পাগল ছেলে। হ্যাঁ, আমি বাড়িতে আসতেছি, একটু ওয়েট করো। আর শোনো, আমি ঠিক করেছি, যেহেতু তুমি যাবেই তাহলে আগামী কালকে আমরা রওনা দেব। আমার একটা বন্ধুর বাড়ি আছে, ওর বাড়িতে একদম ফ্রি 4টা রুম, ও একটা রুমে থাকে, ওকে বলে একটু ম্যানেজ করে নেব। তুমি যে আমার আম্মা, ওকে এই পরিচয়টা দিব না, বুঝতে পারছো? ওখানে বেশ মজা হবে। ও আচ্ছা, তোমার ওই বন্ধুর বাড়িতে তার ফ্যামিলির আর লোকজন থাকে না? না না, তার বাড়িতে ও শুধু একাই পড়ে আছে। ও ও 2 দিন পরে চলে যাবে, কারোর উপর বাড়িটা বুঝিয়ে দিয়ে। ওর ফ্যামিলির সবাই আমেরিকাতে থাকে, এটাই ভালো হবে। যাবে তুমি? হ্যাঁ, তাহলে তো যাওয়াই যায়। তাহলে তো অনেক ভালো হবে। এই শোনো, তোমার ছোট বোনটাতে একদম বুঝতে দেওয়া যাবে না, বুঝতে পারছো? আমরা বলবো যে আমরা কোথাও বেড়াইতে যাচ্ছি। আচ্ছা, ওখানে কয়দিন, 2-3 দিন থাকা যাবে তো? আমার আবার 2-3 দিন না থাকলে হবে না, কারণ আমি তোমাকে বেশ টার্গেট করছি অনেক দিন ধরে, জানো? এই স্বপ্নটা যেন আমার পূরণই হচ্ছে না। তুমি কিন্তু ওকে একটু ম্যানেজ করবা, বলবা কি যে 2-4 দিন থাকবো এখানে, বুঝতে পারছো? হ্যাঁ রে বাবা, ওকে আমি বলি ম্যানেজ করে নেব। ও আমার খুব কাছের ফ্রেন্ড, ওকে বললে ও কোনো আপত্তিই করবে না। একদম 2-4 দিন কেন, 1 সপ্তাহ থাকলেও কোনো সমস্যা নেই। তবে একটা কথা, আমি তোমাকে যেটা বলছিলাম পূর্বে, সব আশা পূরণ করবে তো? অযথা ওর বাড়িতে যাই যদি তুমি আবার আমার কথা না শোনো, তাহলে তো যে লাভ নেই, বুঝতে পারছো? পাগল ছেলে, কি যে বলো তুমি! আরে আমি তোমার আশা পূরণ করার জন্যই তো তোমার বন্ধুর বাড়িতে যাব। আর আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম, কারণ তোমার বাবা, সে বুড়ো হ্যামলা বাড়ি থেকে কোথাও যায় না, নড়েই না। এই যে দেখো, কতদিন পরে সে যশোর চলে গেল। এটাই তো একটা সুযোগ। আর এই সুযোগে না, আমি তোমার সঙ্গে, তোমার আর আমার যত আশা ছিল সব পূরণ করব। যেখানে খুশি সেখানে যা খুশি তা করব, কেউ বাধা দেবে না। শুধু একটু নিরিবিলি জায়গার দরকার। আর যেহেতু তোমার বন্ধুর একটা ফ্রি বাড়ি আছে,
তা তো আর কোনো সমস্যাই নেই। আর শোনো, তোমার যত আশা আছে সব আশা আমি পূরণ করব। কারণ আমি ইদানিং দেখছিলাম যে তুমি আমাকে যেভাবে ফলো করো বা আমার সমস্ত কিছু দেখে তুমি যেভাবে তোমার মধ্যে চাওয়া জাগছে, তোমার সব আশা পূরণ করব। তোমার কোনো ইচ্ছাই আমি অপূরণ রাখবো না। তুমি শুধু ওই জায়গাটা একটা ম্যানেজ করো, কালকে কিন্তু তাহলে আমরা রওনা দেবো। আর কোনো কথা নাই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তো ভালোই হবে। আর আমিও কখনো ভাবতেই পারিনি যে তুমি আমার কথায় রাজি হয়ে যাবে এইভাবে, বুঝতে পারছো? শোনো, আমি কিন্তু তোমাকে যেভাবে চাইবো তুমি সেইভাবেই দেবে তো, নাকি? আরে হ্যাঁ রে বাবা, অবশ্যই দেব। তুমি চাও যেভাবে তোমার, আমি তো কোনো ইচ্ছাটাকে অপূরণ রাখবো না, সব ইচ্ছাই পূরণ করব। বুঝছো না, তোমার বাবা বুড়ো হয়ে গেছে, সে এখন ঠিকঠাক মতো চলতেই পারে না, তার বয়স হয়ে গেছে না। এখন আমার তো আসলে, আমি তো এরকম হইনি এখনো, আমি তো ঠিকঠাক আছি, তুমি তো জানোই। আর আমার সে তোমার বাবার বয়স অনেক বেশি, এই জন্যই তো তার সঙ্গে আসলে আমার যায় না। এখন কি করব বলো, ফ্যামিলি সে সময় ধরে বেড়ে দিছিল, তাই হয়েছিল। এখন আমার তো লাগবে, বোঝো না। আর আমিও তো সুযোগ পাই না, এটাই তো সুযোগ। আর যখন তোমার এই ছোট বোন তার বিয়ে হয়ে যাবে, তখন তো বাড়িটা ফাঁকাই। তখন তোমার বাবা যখন বাড়িতে থাকবে না, তখন বাড়িতেই না হয় হবে। আর এখন তো বাইরে যেতেই হবে, তাছাড়া তো আর সম্ভব না, বোঝো তো তুমি। ওর তো বুদ্ধি শুদ্ধি হয়ে গেছে। আর তুমি যা, তুমি না আমাকে কিছু একটা কিনে দিতে চাইছিলে, তোমার কি কিনে দেয়া সব বাবা, তুমি বলো তো। ও হো হো, এই কথা। হ্যাঁ, আমি তোমার জন্য 1 ডজন ওইটা কিনে রাখছি। আমি মাপ জানি, বুঝতে পারছো? তোমার হবে তো? সব ধরনের কালার আমি পছন্দ করে কিনে রাখছি। আমি নিজ হাতে তোমার এটা পরাই দিব কিন্তু, বুঝতে পারছো? তাই নাকি? তাহলে তো ভালোই হবে। আর আমি তো এটাই চাচ্ছি। কয়টা, 1 ডজন কিনছো? তাহলে তো আমার অনেক দিন যাবে রে বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি নিজে হাতে এটা পরাই দিও, বুঝতে পারছো? আর আমি তো এটাই চাচ্ছি, তুমি সুন্দর করে আমি সেজে গুজে যাব। আর শোনো, নিজে হাতে আমাকে এটা পরাবা, আর কি কি কিনে দেবা। আমার যেগুলি যেগুলি আমারও ইচ্ছা আছে, তোমার সামনে আমি এমন কিছু ড্রেস পরে এমন ভাবে মনে করো সুন্দর করে সেজে গুজে করে বেড়াবো, যাতে তোমার খুব পছন্দ হয়। আমি তো বলছি রে বাবা, তোমার বোনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব পূরণ হবে। তুমি যেখানে ঘুরতে নিয়ে যাবে, তুমি যেভাবে যে পোশাকে আমাকে দেখতে চাইবে, আমি সব রকম পরিবেশন করবো তোমার সামনে। শুধু আমি তোমার খুশি থাই, আর আমার লাগবে এই জন্য আর কি। আমিও তোমাকে খুশি করতে চাই, বুঝতে পারছো? শোনো, একটা গল্প শোনো। তুমি একদিন দুপুরবেলা যখন তোমার খাটের উপরে শুয়েছিলে, হঠাৎ ঘুমের মিতালে, মানে তুমি তো ঘুমাইছিলে, তুমি টের পাও না, আমি তোমার ওইটা দেখছি অত বড়। সেদিন থেকেই আমি ভাবছি যে তোমাকে নিয়ে কোথাও না কোথাও একটা জায়গায় বেড়াতে যাব। আর এটা আমার লাগবেই, বুঝতে পারছো? কারণ ইতিপূর্বে তোমার এই বুড়ো বাবার কাছ থেকে আমি এই সমস্ত কোনো কিছু পাইনি, বুঝতে পারছো? ও দিয়ে আমার হয় না, তোমাকেই আমার লাগবে। এই জন্য এই সুযোগটাকে হাতছাড়া করা যাবেই না। আর দেখো, তোমারও ভালো লাগবে, এতটাই ভালো লাগবে, তুমি বারবার তুমি চাইবে, বুঝতে পারছো? আর এইরকম কিছুই আমি তোমাকে দেব। দেখো নে, যে কত সুন্দর জীবনটা, কত সুন্দর সময়টা তোমার আর আমার তাতে। আগে যাই না চলো, তারপরে দেখো নে, এ বেলা নি ও বেলা নি, যখন ইচ্ছা যত খুশি, বুঝতে পারছো? হুম। ও এই কথা। তার মানে তুমি সবকিছু আগেই বুঝে গেছো, দেখে ফেলছো। ঠিক আছে। আরে আমি তো তোমার প্রশ্ন ছেলে হলো, আমি তোমাকে কোনো কিছু থেকে বঞ্চিত করব না। তোমার মনের যত আশা আছে, তুমি যা চাইছো তোমাকে সবই দেওয়া হবে। এবং শুধু তাই না, সুন্দরভাবে, বুঝতে পারছো? যাতে তোমার আশাও পূরণ হয়, আমারও মনের ইচ্ছাটা পূরণ হয়। আর এইটা তুমি আর আমি মনে মনে জানবো, কেউ বুঝবে না। শুধু বন্ধুর বাড়িতে কদিনই বা হবে বলো? বন্ধুর বাড়িতে না হয় 2-4 দিন থাকা হবে। সেই 2-4 দিন না হয় যত খুশি তত আমরা ঘুরলাম বা ওই সমস্ত করলাম, কিন্তু বাড়িতে আসার পরে মানে ছোট বোনটার আড়ালে যখন সুযোগ হয় তখনই হবে, সমস্যা কোথায়? আরে তোমার জন্য আমি থাকলাম, প্রয়োজনে জীবনে কাউকে জীবন সঙ্গিনী করব না আমি, বুঝতে পারছো? তোমার জন্য আমি থেকে গেলাম, টেনশন করিও না। শোনো, আমিও জানি কি বাবা, আমাকে পাওয়ার পরে আসলেই তোমার এটাই মনে চাইবে যে তুমি কাউকে জীবন সঙ্গিনী করবে না, এটা আমি জানি। কারণ নিশ্চিত আমি যে একটাবার তুমি আমার সঙ্গে ঘুরতে যাও না তোমার বন্ধুর বাড়ি, 2-4 দিন থাকি না, তুমি তখন বলবা যে এত ভালো লাগায়, এত শান্তি সুখ এই বেড়ানোর মধ্যে, এই সমস্যার মধ্যে। আর আমি তোমাকে যা দিব, বুঝতে পারছো? তোমার তখন কাউকে ভালোই লাগবে না আমাকে ছাড়া। আর আমি তো এটাই চাচ্ছি
কারণ আমার তো এখনো সামনে অনেক দিন পড়ে আছে। এতদিন আমি এভাবে বিঠে যাব তা কি হয়? এই জন্যই তো তোমাকে ডাকছি রে বাবা। আর এটা কেউ বুঝবেও না, শুধু তুমি আর আমিই জানবো। টেনশন কোথায় বলো? তো ঠিক আছে, শোনো, তুমি দেরি করো না, ওদিককার কাজ সেরে তুমি বাসায় চলে আসো, তারপরে একসাথে বসে সব বুদ্ধি পরামর্শ করে গুছগাছ করে নিয়ে কালকেই কিন্তু বের হয়ে পড়বো। আর তোমার ছোট বোনকে আমি কালকেই হচ্ছে ওর খালার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, বলবো যে আমরা কোথাও যাচ্ছি, ওকে নেব না। বুঝতে পারছো? ঠিক আছে, তাই হবে। আচ্ছা আম্মা শোনো, এই যাওয়ার কথা বা এই যে কালকে আমরা যাচ্ছি, এই বিষয়টা একটু মাথায় চিন্তা করে এখন তোমার কেমন লাগছে বলো তো? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে লাগলে আবার যে অবস্থাটা হচ্ছে, আর কালকে না জানে যাওয়ার পরে কি হবে। পাগল ছেলে, হাসো চটক করে বাড়ি। আচ্ছা আম্মা, আমি এই যে আধা ঘন্টা পরেই বাসাতে চলে আসতেছি, এসে পরামর্শ করব, ঠিক আছে? তো রাখি এখন। ওকে, তাড়াতাড়ি চলে আসো। বাই বাই। তো বন্ধুরা, আমার পোষা ছেলে আর আমার এই পরকীয়া সংলাপটি শুনে আপনাদের কেমন লেগেছে? যদি আপনাদের বিন্দুমাত্র বিনোদন দিয়ে থাকে, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে আপনার কাছের বন্ধু বান্ধবকে দেখার বা শোনার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছিস। ততক্ষণে সবাই ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।